জি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, আমরা যদি এখানকার ক্লাস যেটা মডিউল দেয়া আছে, আমরা যদি এটা লক্ষ্য করি, এটা কিন্তু ক্লাস মডিউলটা 4 ঘন্টার। এখানে যে ক্লাস মডিউলটা এটা আছে 4 ঘন্টার। আমরা গতকাল গ্রাফিক ডিজাইনের বেসিক যেটা হচ্ছে গ্রাফিক সম্পর্কে ইনস্ট্রাকশন এবং গ্রাফিক্সের যে ফটোশপের ওভারভিউ ইন্টারফেস সেটা সম্পর্কে জানছি। আর আজকে পরের যে টপিকগুলো আছে সবগুলো শেষ করে দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে প্রথমেই পেজের বিষয়টা একটু সোজা রিভিউ করে স্ক্রিন মোডে চলে যাব। পেজের বিষয়টা একটু দ্রুত রিভিউ করব। তাহলে প্রথমত ফাইল, নিউ, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। আর আমি কি কি শর্টকাট চাপতেছি এটা যেন বুঝতে পারেন আপনারা, একটা সফটওয়্যার ইনস্টল করছি, আমি কি কি বাটন চাপতেছি শর্টকাটে এটা কোণে লেখা উঠবে। যেমন মাউস বাটন লেফট, এখানে কোণে লেখা উঠবে, যেটা আপনার জন্য আরেকটু সুবিধা হবে। কন্ট্রোল এন চাপলাম, যেটা হচ্ছে শর্টকাট হচ্ছে পেজ নেওয়ার জন্য। আর এখানে একটা ইচ্ছা মতো ফাইলের নাম দিয়ে দেন, আমি নাম দিলাম LEDP। এটা আমি পিক্সেলে নিচ্ছি, রেজুলেশন দিলাম 1920x1080। পিসির জন্য এই জন্য 72, কালার মোড 8 GB থাক। আর বিট সংখ্যাটা যেমনটা বলা হয়েছিল, আসলে বিট সম্পর্কে আরো যদি ডিটেলসে যাই, এখানে একটা অপশন আসছে, নতুন অবস্থা একটু বুঝতে কঠিন হবে। বিটের এখানে আরো একটা আছে চ্যানেল, যেমন RGB। এক একটা কালার মোডকে আমাদের এক একটা করে চ্যানেল বলা হয়, এক একটা কালার মোড হচ্ছে এক একটা করে চ্যানেল। যেমন এক একটা চ্যানেল 8 বিটে সাধারণত 256 পিক্সেল কালার ধারণ করতে পারে। ঠিক একে অপরকে গুণ করতে করতে যত বেশি আপনার বিট দিবেন তত বেশি কালারটা বেশি স্মুথ হবে। তবে 8 বিটই আপাতত এনাফ, আমরা যে ডিজাইনগুলো করতেছি এটার জন্য 8 বিট কালারই এনাফ। ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার দিলাম। মোটামুটি পেজ সেটআপ আমাদের ক্লিয়ার। ওকে করলে নতুন একটা পেজ চলে আসলো। আর স্ক্রিনটা দেখা যাচ্ছে না। সবার কেমন হচ্ছে? আপনার ওখান থেকে, আচ্ছা আপনার ওখান থেকে সমস্যা হয় এটা। পেজ আমাদের চলে আসলো। এবার প্রথম হচ্ছে আছে আমরা অলরেডি কোনটাকে কি বলা হয় সেটা আমরা জানি। এবার এখান থেকে সে ক্লাস মডিউল থেকে আমরা হচ্ছে ফটোশপ ইন্টারফেস আমরা জানি, যেমন কোনটাকে কি বলা হয় সেটাই। তারপরে আছে যে স্ক্রিন মোড, আসলে স্ক্রিন মোড কোনটাকে বলা হচ্ছে। এখানে আছে স্ক্রিন মোড। স্ক্রিন মোড কোনটা? যেমন আমরা ফটোশপ ওপেন করার পর হঠাৎ করে আপনার কিবোর্ড থেকে কোনো একটা বাটন প্রেস হয়ে গেছে, এমন হয়ে গেছে, আসি একটু ওয়েট করেন, এমন হয়ে গেছে, তো ঠিক করবো কিভাবে? নতুনদের অনেক সময় এমনটা হয়ে যায়, হঠাৎ করে কি একটা বাটন চাপা পড়ে গেছে, আমার এটা ফুল স্ক্রিন হয়ে গেছে, এমনটা হয়ে গেছে। এই জন্য আসলে শুরুর দিকে স্ক্রিন মোডটা দেয়া আমাদের কাজের সুবিধার্থে আপনি স্ক্রিনটাকে বিভিন্ন রকম করে নিতে পারবেন। যেমন আমি যদি প্রথমে শর্টকাট দিয়ে আসি, কিবোর্ড থেকে যদি আমরা এফ বাটন প্রেস করি, যেমন টুল বার বা নিচের দিকে আমরা দেখতেছি এটা টাস্ক বার, এটা আর থাকবে না, ফুল স্ক্রিন হয়ে যাবে। কিবোর্ড থেকে জাস্ট একবার এফ, এই টাস্ক বারটা চলে গেছে। এটা হচ্ছে আরেকটা স্ক্রিন মোড। আবার যদি এফ চাপি তাহলে কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে স্ক্রিন মোড। অর্থাৎ আপনি কি মোডে কাজ করবেন সেটাকে বলা হচ্ছে স্ক্রিন মোড। শর্টকাট বাটন হচ্ছে আপনার এফ। এই কাজটা যদি আমরা ভিতর থেকে করতে চাই, অর্থাৎ কখনো ফুল স্ক্রিনে কাজ করতে পারেন, কখনো শুধুমাত্র টাস্ক বারটা রাখবেন না, যেমনটা আপনার দেখতে ভালো লাগে। তাহলে ভিতর থেকে করার জন্য, যেহেতু এটা ভিউ দেখতেছি আমরা, এই জন্য উপর থেকে মেনু বার থেকে এটা ভিউ এর মধ্যে আছে, ভিউ থেকে চলে যাই স্ক্রিন মোড। স্ক্রিন মোড থেকে লেখা আছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, আরেকটা আছে ফুল স্ক্রিন মোড। তাহলে এটা হচ্ছে 2 নাম্বারটা উইথ মেনু বারের সাথে, আর ফুল স্ক্রিন দিলে ফুল স্ক্রিন হয়ে যাবে। তাহলে এখানে এটা ক্লিক করলে আবার মেনু বারটা চলে গেল, আবার ভিউ থেকে স্ক্রিন মোড, যে ফুল স্ক্রিন। যখন দিচ্ছি ফুল স্ক্রিন, আর এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আমরা ফুল স্ক্রিন থেকে কিভাবে বের হয়ে আসবো, এক বাটন বা ইএসসি স্কিপ বাটনটা চাপলে হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে স্ক্রিন মোড। যখন আপনার কাজ করতে যে সুবিধাটা মনে হয়, যদি আমার মনে হয় যে ফুল স্ক্রিনে কাজ করতে ভালো লাগে, এটা করতে পারেন। আসলে সবসময় ডিফল্ট যেটা আছে উইথ টুল অফ সলগুলো সবগুলো থেকেই কাজ করতে সুবিধা হয়। এটাকে স্ক্রিন মোড, শর্টকাট হচ্ছে এফ, আর ভিতর থেকে করতে হলে যেটা হচ্ছে আপনার স্ক্রিন মোড, এখান থেকে করা যেতে পারে। আর কেউ যদি না বুঝেন ওই টপিক রিলেটেড হলে আমাকে সাথে সাথেই প্রশ্নটা করবেন, যে পরবর্তীতে নাও স্মরণ থাকতে পারে, যেমন স্ক্রিন মোড বুঝিনি, সাথে সাথে আমাকে প্রশ্ন করতে পারেন একই টপিকের। তারপরে আসি জুম ইন, জুম আউট। জুম ইন, জুম আউট। আমরা যখন কাজের সুবিধার্থে আমার যে এই পেজটা আছে, কখন আমাকে
খুব বেশি জুম ইন করতে হয়, কখনো জুম আউট করতে হয়, কখনো জুম ইন করতে হয়, কখনো জুম আউট করতে হয়। আমি আপাতত একটা একটা আইকন বানিয়ে নিচ্ছি। এটা কিভাবে নিলাম এটা আপাতত না বুঝলেও হবে, যারা একেবারে নতুনরা আছেন। আমি আপাতত এখানে একটা কোণে একটা রেড কালারের একটা শেপ বা বক্স যেটাই বলেন সেটা নিয়ে নিছি। তো কাজের সুবিধার্থে কখনো আমাকে এটা জুম ইন করতে হয়, জুম ইন করতে হয়, জুম আউট করতে হয়। ফটোশপে অনেকগুলো স্টাইলে জুম ইন জুম আউট করা যায়, আমি প্রায় প্রত্যেকটাই আপনাদের দেখাবো। শর্টকাটগুলো মনে রাখবেন। অনেকগুলো স্টাইল জুম ইন জুম আউট করতে শিখলে কি হবে, কাজ করতে দ্রুত কাজ করা যেতে পারে, দ্রুত কাজ করতে পারবেন এবং পারফেক্টলি ভাবে কাজটা করা যেতে পারে। তাহলে জুম ইন জুম আউট কেন করা হয়? কখনো আমার এইখানে আমার কাজ করার প্রয়োজন, যেখানে আমার রেড কালার আছে ঠিক এই জায়গায় আমার কাজ করার প্রয়োজন। তাহলে আমি যদি এই জায়গায় কাজ করার জন্য এই জায়গায় যদি জুম করে নিই, তাহলে আমার এখানে কাজটা ভালো করে করতে পারবো না। আর যদি এইভাবে জুম আউট করা থাকে, তাহলে কিন্তু কাজটা আমি ভালো করে করতে পারতেছি না। ঠিক এই ধরনের কাজের স্বার্থে আমাদের বিভিন্ন সময়ে কোনোবারে এই পেজের এই কোণে জুম করে নিতে হয়, কোনো সময় পেজের এই কোণে জুম করতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জুম করতে হয়। তাহলে জুম করার প্রথম শর্ত, প্রথম যেভাবে আমরা জুম করব, এক নাম্বার হচ্ছে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে যদি প্লাস বাটন চাপেন তাহলে জুম হবে, আর যদি মাইনাস বাটন চাপেন তাহলে জুম আউট হবে। এক নাম্বার। দু নাম্বারে আসি। দু নাম্বার হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে মাউসের চাকা আপ ডাউন করেন তাহলে জুম ইন জুম আউট হবে। আমার এখানে কিছু সিটিং বাটন চেঞ্জ করা আছে, ডিফল্ট ভাবে এটা ঠিক করে দিই। আচ্ছা, তাহলে কিবোর্ড থেকে আপনি যদি অল্টার বাটন চেপে ধরেন এবং মাউসের চাকা সামনের দিকে এবং পিছনের দিকে নিয়ে যান তাহলে জুম ইন জুম আউট হবে। এটা হলো 2 নাম্বার নিয়ম। এবার আসি 3 নাম্বার নিয়ম। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস বাটন চেপে ধরেন তাহলে দেখেন এখানে মাউসের আইকনটা একটা প্লাস আইকন হয়ে গেছে। কন্ট্রোল এবং স্পেস বাটন চেপে ধরে থাকেন, মাউসের আইকনটা একটা প্লাস আইকন হয়ে গেছে। এবার যদি আমরা উপর থেকে মাউসের ক্লিক বাটন অর্থাৎ লেফট বাটন চেপে ধরে নিচের দিকে নিয়ে আসি, এটা জুম হবে। আর যদি উপরের দিকে নিয়ে যাই তাহলে এটা জুম হবে। তাহলে কন্ট্রোল এবং স্পেস বাটন একসাথে চেপে ধরে নিচের দিকে আসলে জুম হবে এবং উপরের দিকে নিয়ে গেলে এটা জুম আউট হতে হবে। তারপরে আসি 4 নাম্বার নিয়মে। উপর থেকে এপাশে একটা আইকন দেখতে পাচ্ছি, এই আইকনটা দেখতে কিসের মতো দেখাচ্ছে? প্লিজ যখন জিজ্ঞেস করব তখন আনমিউট করে কথা বলার চেষ্টা করবেন। আবার সার্চ আইকনের মতো কিন্তু দেখাচ্ছে, যে অনলাইনে যে আমরা সার্চ করি আবার সার্চ আইকনের মতো কিন্তু দেখাচ্ছে, আবার আতসী গাছের মতো কিন্তু দেখাচ্ছে, কিন্তু যেখানে সিম্পল ভাবে জুমের জন্য এখানে ব্যবহার করা হয়ে থাকে, এই আইকনটা দিয়েও আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। 4 নাম্বার, যদি এই আইকনে আমি ক্লিক করি তাহলে এখানে কিন্তু একটা প্লাস বাটন দেখা যাচ্ছে। আপনাকে কন্ট্রোল বা অল্টার কোনো কিছুই চাপতে হবে না, এই প্লাস বাটন সবার থাকা অবস্থায় আপনি যদি একটা করে ক্লিক করেন তাহলে এটা জুম হবে। এবং আপনি যদি উপর থেকে এখানে মাইনাস বাটন ক্লিক করে একটা করে ক্লিক করেন তাহলে এটা জুম আউট হবে। আর শর্টকাটে আপনি যদি উপর নিচে এখানে ক্লিক করতে না চান তাহলে অল্টার চাপলে এই আইকনটা চেঞ্জ হবে। যেমন বর্তমানে মাইনাস আছে, অল্টার চাপতেছে, এটা প্লাস হচ্ছে, জুম ইন, আরেকটা হচ্ছে জুম আউট। এছাড়াও ভিতর থেকে চেঞ্জ করে আরো জুম ইন জুম আউটের অপশনগুলো চেঞ্জ করা যেতে পারে। তো আমি ভিতরের অপশনগুলোতে যাচ্ছি না কারণ আমরা একবারে নিউ। টোটাল এখন পর্যন্ত আমরা 4টা জুমের অপশন দেখলাম। তাহলে এই 4টা জুমের অপশন আবার আমি একটু দ্রুত রিভিউ করি। এক নম্বরে হচ্ছে কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে প্লাস বাটন চাপি তাহলে জুম ইন হবে, মাইনাস বাটন চাপলে জুম আউট হবে। 2 নাম্বার, কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে যদি মাউসের চাকা সামনের দিকে নিয়ে যায় জুম ইন হবে, পিছনের দিকে নিয়ে গেলে জুম আউট হবে। 3 নাম্বার, আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল বাটন এবং স্পেস বাটন একসাথে চেপে ধরেন তাহলে একটা আইকন আসতেছে যেটা হচ্ছে প্লাস মাইনাস। আইকনটা যদি আমি উপর থেকে নিচের দিকে দিই তাহলে জুম ইন হবে, আর নিচ থেকে উপরের দিকে দিলে জুম আউট হবে। এটা হচ্ছে কন্ট্রোল এবং স্পেস ধরে। 4 নাম্বার হচ্ছে এখানে যে আমরা আইকনটা দেখতেছি জুম আইকন, যেটা শর্টকাট হচ্ছে জেড, মাউসের এটা ধরে রাখলে শো করাবে। কিবোর্ড থেকে জেড বাটন চাপলে এইটা অ্যাক্টিভ হয়ে যাবে, ক্লিক করলেই আমার পেজের মধ্যে আনলেই একটা আইকন চলে আসতেছে। যদি প্লাস থাকে তাহলে এটা জুম হবে, আর মাইনাস আসলে জুম ইন জুম আউট হবে।
আপনি যদি অল্টার বাটন চাপেন তাহলে বিপরীত কি চলে আসবে, প্লাস অল্টার চাপলাম তাহলে মাইনাস হয়ে গেছে, তাহলে এবার জুম আউট হবে। এটা হলো বেসিক 4টা জুম ইন জুম আউটের নিয়ম। তারপরে আসি আমরা আমাদের পেজটিকে কতটুকু জুম করতেছি। ঠিক কোণে দেখেন এই যে এখানে লেখা আছে 33.33%, 33.33%। এখানে আপনি কতটুকু জুম করছেন সেটা এখানে শো করাচ্ছে। বর্তমানে আমার ওভারঅল পেজটা হচ্ছে 33.33%। আর 100% জুম হচ্ছে পারফেক্ট জুম, যেটা আমরা অলরেডি জানি 100% জুম হচ্ছে পারফেক্ট জুম। এখন আপনি যদি কিবোর্ড থেকে আরো শর্টকাটে বলে দিই, যদি কিবোর্ড থেকে আপনি এখান থেকেও লিখো জুম চেঞ্জ করতে পারেন। আপনার 50% জুম দরকার, এখানে লিখে দিলাম 50%, তো এটা আমার পুরো পেজটা 50% জুম হয়ে গেল। এইভাবেও জুম ইন জুম আউট করা যেতে পারে। তারপরে আমরা যদি 100% জুম একবারই করতে চাই, এটার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে 1, তাহলে আমার ওভারঅল পুরো পেজটা 100% জুম হবে। এই যে কোণে লেখা আছে 100% জুম, আপনি যদি কন্ট্রোল বাটন চেপে 1 চাপেন তাহলে এটা 100% জুম হবে। আরেকটা হচ্ছে ফিট জুম। ফিট ফিট জুম কোনটাকে বলা হয়, কারো মনিটর বড় সাইজের হতে পারে, কারো মনিটর ছোট সাইজের হতে পারে। আপনি যদি কন্ট্রোল 0 চাপেন আপনার মনিটরের উপর ভিত্তি করে এটা জুমটা নিয়ে নিবে, দুপাশ থেকে সমান হয়ে যাবে, অর্থাৎ এটা জুম আউটও থাকবে না, আবার অনেকটা জুম হয়ে আশেপাশে কেটেও যাবে না। এটাকে বলা হয় ফিট জুম। যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে 0 বাটন চাপা হয় এটাকে বলা হচ্ছে ফিট জুম, তাহলে এপাশে ওইটা পূরণ হয়ে গেছে, এপাশেও পূরণ হয়ে গেছে, এবং এটা খুব বেশি জুম করা নেই। যেমন আমার ফিট জুম হচ্ছে 52%, কারো আলাদা হতে পারে, এটা মনিটরের উপর ভিত্তি করে। তো জুমের টপিক ছাড়া আমি কি পরের টপিকে যাব? আমরা কি জুমের সব শর্টকাট গুলো এখন পারবো? জি স্যার, বুঝে ওকে গেছে, ক্লিয়ার। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। আমি একটু পর এগুলো বিষয় নিয়ে প্রশ্ন করব। ব্যাগে আসি, স্ক্রিন মোড জানলাম, জুমের বিষয়টা জানি। এবার আসি আমরা ডকুমেন্ট সেটআপ অলরেডি জানি। যেমন ডকুমেন্ট সেটআপটা আমি আপনাদের আগেই দেখাইছি, ডকুমেন্ট সেটআপ না নিলে তো আমরা জুম ইন জুম আউট স্ক্রিন মোড করতে পারতাম না। ঠিক পরবর্তীতে এমন কিছু এখানে টপিক গুলো দেওয়া আছে যেটা একটা বিষয় আমাদের আগে শেখার প্রয়োজন, কিন্তু এটা পরে দিয়ে দেওয়া হয়েছে। ডকুমেন্ট সেটআপ আমরা অলরেডি জানি, এই যে ফাইল থেকে নিয়ে নিলাম কিভাবে সেটআপ করতে হবে, এটা হচ্ছে ডকুমেন্ট সেটআপ। হিসেবে পরেরটা আছে ডকুমেন্ট প্যান। ডকুমেন্ট প্যান কোনটাকে বলা হচ্ছে, ধরেন আমরা তো এখন জুম করতে জানি, আমি এ পাশটা জুম করে নিলাম, আমি কিন্তু এ পাশে জুম করে নিছি, কিন্তু আমি কাজ করতে যাচ্ছি যেখানে আমরা রেড কালার রাখছিলাম সেই জায়গায় আমরা কাজ করতে যাচ্ছি, যে জায়গায় আমি রেড কালার রাখছিলাম সেই জায়গায় আমি কাজ করতে যাচ্ছি, কিন্তু ওই জায়গায় তো আমাকে যেতে হবে। এই যে আমরা ওই জায়গায় গিয়ে কাজটা করব, ওটা কি বলা হচ্ছে ডকুমেন্ট প্যান। তাহলে ডকুমেন্ট প্যানের 1 নম্বর সবচেয়ে সহজ উপায়, আপনি জাস্ট কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করবেন। দেখেন যখনই কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করতেছি একটা হাতের চিহ্ন চলে আসতেছে, তার মানে যখনই হাতের চিহ্ন আসবে এটা হাত দিয়ে টেনে টেনে আপনি সরাইতে পারেন পেজটাকে, যে টেনে টেনে আমি এটাকে উপরের দিকে, আপনার যদি কাজ করতে এটা লাগবে না নিচে আসবেন। হ্যাঁ প্লিজ, স্পেসটা কি ধরে রাখতে হবে? হ্যাঁ স্পেস ধরে রাখতে হবে। আর আইকন একটা দেখেন, একটা হাতের চিহ্ন, হাতের চিহ্ন থাকলে এটা আপনার মুভ হবে, চেপে ধরে থাকতে হবে, আর ছেড়ে দিলেই হাতের চিহ্ন চলে যাচ্ছে, তার মানে এটা আর কাজ করবে না। এটা হাতের বাটন চেপে ধরে ধরে আপনি পুরো পেজটাকে মুভ করে নিতে পারবেন। কাজের সুবিধার্থে আমাদের পেজটা জুম করতে হয় এবং যে পাশে কাজ করব সেই পাশে মুভ করে নিয়ে যেতে হয়। তাহলে স্পেস চেপে এই যে এটাকে আমরা জুমের পরে সরাচ্ছি, এটাকে বলা হচ্ছে আমাদের ডকুমেন্ট প্যান, সবচেয়ে সহজ উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে টুলবার থেকে করতে চাইলে ঠিক সিমিলার, এই যে উপরে একটা এখানে হাতের আইকন দেওয়া আছে, এই হাতের আইকনে ক্লিক করলেই, আর এটাকে বলা হয় হ্যান্ড টুল, শর্টকাটে ওইটাকে বলে হ্যান্ড টুল, আর শর্টকাট হচ্ছে এইচ হ্যান্ড, শর্টকাটে হচ্ছে হ্যান্ড টুল, আর এইচ চাপলেও এই টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা দিয়েও আপনাকে তাহলে আর স্পেস চাপতে হবে না, আপনি এইভাবেই সরাইতে পারবেন। যদি এখান থেকে কাজ করেন আপনাকে কিবোর্ড থেকে স্পেস চাপতে হবে না, এখান থেকে আপনি এভাবে এটা মুভ করতে পারবেন। তবে পারফেক্ট উপায় যদি বলেন আমার দিক থেকে আমি কোনটা বেশি ব্যবহার করি, আমি সবসময় স্পেস চেপেই সরাই। আমি কখনো এখানে টুল বারে এসে এই হাত ক্লিক করে এভাবে সরাচ্ছি এমনটা করি না, আমি যখন প্রয়োজন পড়বে তখনই স্পেস চেপে এটা সরাই, এটাই বেশি পারফেক্ট। এই টুলে গেলাম তারপর ক্লিক করলাম, সময় লাগে, কাউকে যদি এখান থেকে ভালো লাগে আপনি এখান থেকেই করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে সাইড বার থেকে এভাবে উপরে নিচে করে আপনি ডকুমেন্টটা সরাইতে পারেন। তো ওভারঅল এই কাজটাকে বলা হচ্ছে আপনার ডকুমেন্ট প্যান, পুরো ডকুমেন্টটাকে সরানো। তারপরে আসি
কালার অ্যাপ্লাই এবং সিলেকশনের বেসিক। কালার অ্যাপ্লাই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন। আমরা পেজে তো কালার অ্যাপ্লাই করতেই হবে। কালার অ্যাপ্লাই কিভাবে আমরা পেজের মধ্যে কালার অ্যাপ্লাই করতে পারি। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আপাতত ডিলিট করে দিলাম। পুরো একটা পেজ, এখানে আমরা দুটো কালার দেখতে পাচ্ছি পুরো পেজের মধ্যে। এখানে দুটো কালারের, আরো আমাদের লোকাল ভাষায় বলতে গেলে দুটো কালারের ডিব্বা বা দুটো কালারের কোন এক বক্স দেখা যাচ্ছে। এখানে আপনি যদি কিবোর্ড থেকে ডি চাপেন, কিবোর্ড থেকে শর্টকাটে ডি চাপেন, সেটা হচ্ছে ডিফল্ট কালার। শর্টকাট হচ্ছে ডি, ডি চাপলে হচ্ছে ডিফল্ট কালার। যখনই ডি চাপবেন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, ব্ল্যাক এন্ড হোয়াইট। উপরে যে আমরা কালারটা দেখতেছি, দুটো কালারের মধ্যে যেটা উপরে আছে এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার। এটা লিখে মনে রাখেন, ফরগ্রাউন্ড, এটা আমার সময় লাগবে। উপরে যে কালারটা আছে এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, আর নিচের যে কালারটা আছে এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে উপরের কালারটা ফরগ্রাউন্ড কালার এবং নিচের কালারটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি যখন একটু জি ওই যে লিখতে বলছেন ফরগেন নাকি জানি, ওইটা স্পেলিংটা একটু। ওখানে মাউসটা ধরে রাখলেই আপনার নামটা চলে আসবে। এই যে মাউসটা ধরে রাখলাম, এই যে লেখা আছে সেট ফরগ্রাউন্ড কালার, স্পেলিংটা এখানে চলে আসবে। যদি ঠিক আছে, যদি কোনো কিছু আপনার ওই টুলটার নাম স্মরণ না থাকে, মাউসটা ওখানে রেখে দিবেন, কয়েক সেকেন্ডের মধ্যে ওটার নামটা এখানে শো করাবে। আর নিচেরটা হচ্ছে এখানে ধরে রাখলাম, তো ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমি যখন ফরগ্রাউন্ড কালারে ক্লিক দিব, একটা পপআপ মেনু চলে আসতেছে, কালারের পপআপ মেনু। এখানে হচ্ছে কালারের পপআপ মেনু চলে আসতেছে। তো আপনার যেই কালার দরকার, এখানে অনেকগুলো কালার চেঞ্জ করা যায়, আপনি এইচ এর মধ্যে রাখেন, আপাতত এইচ এর মধ্যে রাখেন। বেসিক ভাবে এখান থেকে আমরা চেঞ্জ করি। রেড কালার প্রয়োজন, আমি এখানে রেড কালার দিয়ে দিলাম। আর এই যে উপরে লেখা আছে নিউ, বর্তমানে আপনি যে কালারটা দিচ্ছেন এটা হচ্ছে নিউ, আমার মাউসটা বর্তমানে যেখানে আছে। আর নিচের দিকে ব্ল্যাক, এটা হচ্ছে আপনার বর্তমানে আগে যে কালারটা ছিল। আমি যদি এখানে টেনে হলুদ কালারের মধ্যে নিয়ে যাই, তো এখানে আমার হলুদ কালার হয়ে গেছে, ফুল হলুদ কালার। যদি ব্লু কালার নিয়ে যাই, তাহলে এই যে নিউ এর এখানে ব্লু কালার। এখন যদি আপনি ডার্ক হালকা ব্লু করতে চান, তাহলে এই পাশে সাদার দিকে চলে যান, হালকা ব্লু। নিচের দিকে আসলে এটা আরো বেশি ব্লু হচ্ছে। পিঙ্ক করতে চাইলে যে কালারটা করতে চাচ্ছেন এখান থেকে সেই কালারটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি রেড কালারই নিচ্ছি, এখানে পুরো একটা রেড কালার নিলাম। এখানে ওকে করলেই আমার উপরের কালারটা রেড কালার। পিছনের কালারটাও সেম, ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রেও এখানে ক্লিক করলাম, এখানে আমি ব্লু কালার নিই, এখান থেকে ব্লু কালার নিলাম। এবার আমরা কালার অ্যাপ্লাই করব। আপনি যদি কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটন কিংবা ডিলিট বাটন চাপেন, তাহলে পেজটা আমার উপরের কালারটা অ্যাপ্লাই হবে, অর্থাৎ ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে। যদি আপনি অল্টার বাটন চেপে ব্যাক বাটন কিংবা ডিলিট বাটন চাপেন, তাহলে আমার ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে। আর যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন কিংবা ডিলিট বাটন চাপেন, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে। অল্টার বাটন চেপে ব্যাক স্পেস কিংবা ডিলিট বাটন চাপলে আমাদের ফরগ্রাউন্ড কালার, আর কন্ট্রোল বাটন এবং ব্যাক স্পেস চাপলে ব্যাকগ্রাউন্ড কালার। খুবই সিম্পল, ডিলিট বাটনও চাপতে পারেন, ব্যাকগ্রাউন্ড বাটনও চাপতে পারেন। এতটুকুই সিম্পল ভাবে কালার অ্যাপ্লাই। কিন্তু আমাদের সামনে একটার পর একটা সমস্যা আসতেই থাকবে, সমাধান করতে হবে। তো এখন সমস্যা কি, আমরা যখন অল্টার চেপে ব্যাক বাটন চাপতেছি, তখন কিন্তু ওভারঅল পুরো পেজটাই লাল কালার হয়ে যাচ্ছে। ঠিক সিমিলার, কন্ট্রোল বাটন চেপে ব্যাক বা ডিলিট বাটন যখন চাপতেছি, ওভারঅল পুরো পেজটাই ব্লু কালার হয়ে যাচ্ছে। কিন্তু এবার আমি চাচ্ছি যে আমার ওভারঅল পুরো পেজটা আমি ব্ল্যাক কালার করব না, পেজের নির্দিষ্ট কোনো অংশ যেখানে আমার ইচ্ছা সেখানে আমি একটা ব্লু কালার করব, যেখানে ইচ্ছা আমার সেখানে আমার রেড কালার করব, বা আপনি যা ইচ্ছা তাই কালার করবেন। কিন্তু এভাবে যখন আমরা কালার ব্যবহার করতেছি, কিন্তু ওভারঅল পুরো পেজের মধ্যে হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, ফরগ্রাউন্ড কালার কাজটা কি স্যার? আচ্ছা, ফরগ্রাউন্ড কালার বলতে উপরের কালার যেটাকে বলে ফরগ্রাউন্ড কালার, আপনি যেখানে কালার অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেখানে আপনি ওখান থেকে কালার থেকে নিয়ে করতে পারবেন। যখন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার রেড কালার প্রয়োজন, তো রেড কালার আপনি ফরগ্রাউন্ডেও রাখতে পারেন, ব্যাকগ্রাউন্ডেও রাখতে পারেন। জাস্ট অল্টার চেপে বা ব্যাক চেপে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন ফটোশপের ক্ষেত্রে। ফরগ্রাউন্ড কালার বলতে উপরে বোঝানো হয়, আর ব্যাকগ্রাউন্ড কালার বলতে পিছন দিকে যে কালারটা ব্যবহার করা হয় সেটাকে ব্যাকগ্রাউন্ড কালার সাধারণ অর্থে বোঝানো হয়ে থাকে। এবার আসি, ওভারঅল যে আমাদের পুরো পেজটা আছে, এই পুরো পেজের মধ্যে আমরা তো অল্টার চেপে বা ব্যাক চেপে ওভারঅল পুরো পেজে আছে, কিন্তু আমি যাচ্ছি শুধুমাত্র এই জায়গায় অল্প একটু কালার অ্যাপ্লাই হবে, সেটা কিভাবে করব? আর ডিফল্ট কালারের শর্টকাট কি এটা বলেন? একটু আগে বলছিলাম, আমি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট কালার আনতে চাই, ডিফল্ট কালার
কিবোর্ড থেকে ডি প্রেস করলেই এটা ডিফল্ট কালার চলে আসবে, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট। আমি আপাতত এটাকে আমি কন্ট্রোল চেপে এটাকে আমি হোয়াইট প্রেস করে নিলাম, আর এখানে রেড কালার করে নিলাম। কিন্তু আমরা এখন সমস্যায় পড়ছি যে যখনই অল্টার চেপে দিচ্ছি পুরো পেজ চলে আসতেছে, কিন্তু আমরা হালকা কিছু অংশে আমরা কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি। এই সমস্যার সমাধানের জন্য 2 নাম্বার টুলটা, উপরের টুলটাকে বলা হয় মুভ টুল, যার শর্টকাট হচ্ছে ভি। উপরের যে টুলটা দেখতেছে এটাকে বলা হয় মুভ টুল, শর্টকাট হচ্ছে ভি। কোনো কিছুকে মুভ করার জন্য এই টুলটা ব্যবহার হয়ে থাকে, এবং এই টুলটা খুব বেশি ব্যবহার হয়, এই জন্য একেবারে এটা উপরের দিকে আছে। আপনি কোনো কিছু মুভ করতে চাইলেই এই টুলটা লাগে, এই জন্য এটাকে বলা হচ্ছে মুভ টুল, এবং এটা শর্টকাট হচ্ছে ভি। কিবোর্ড থেকে ভি বাটন চাপলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, মুভ টুলের নিচে যেটা আছে এটাকে বলা হচ্ছে সিলেকশন টুল। এটাকে বলা হয়, পুরোটাকে হচ্ছে সিলেকশন, আমরা সিলেকশন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আসলে স্পেশালি ভাবে সিলেকশনও বলবে না, সিলেকশন নিচের গুলো সিলেকশনের মধ্যে পড়ে। তো সিলেকশনের এটা অন্তর্ভুক্ত, সিলেকশনের অন্তর্ভুক্ত। এটার মধ্যে আবার কতগুলো, আবার 4টা টুল আছে। এটার মধ্যে আবার 4টা টুল আছে। আপনি যদি ক্লিক দেন তাহলে এই 4টা টুল ব্যাগ আসবে, কিংবা আপনি মাউসের লেফট বাটনও ক্লিক করতে পারেন। তাহলে দেন রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, তারপরে এখানে হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, অর্থাৎ একটা বর্গ আরেকটা হচ্ছে বৃত্ত দেয়া আছে। প্রথমে আসে আমি এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এটা ক্লিক করার পর আপনি যদি মাউস চেপে এখানে ডার্ক কোড টানি এখান থেকে দেখেন, তাহলে একটা ঘরের মতো চলে আসতেছে। আমি যতটুকু চাচ্ছি ততটুকু এটা সিলেকশন হচ্ছে, তার মানে এতটুকু আমরা সিলেকশন হয়েছে। এবার যদি আমি অল্টার চেপে ব্যাক দিই, তাহলে শুধুমাত্র যতটুকু এরিয়া আমরা সিলেক্ট করছিলাম ঠিক ততটুকু এরিয়াই আমার এখানে সিলেক্ট হয়েছে। যতটুকু এরিয়া আমি সিলেক্ট করছিলাম ঠিক ততটুকু এরিয়ার মধ্যেই কালার হয়েছে। ঠিক সিমিলার এখানকার 2 নাম্বার যেটা আছে বৃত্ত, এখান থেকে যদি আমি এটা সিলেক্ট করি আর এখান থেকে এবার যদি গ্রিন কালার দেই, এবার যদি অল্টার চেপে ব্যাক দেই, তাহলে এখানে কিন্তু গ্রিন কালার চলে আসতেছে। তাহলে নির্দিষ্ট কোনো এরিয়ায় আপনি আপনার ইচ্ছা মতো যদি কালার অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে এভাবে সিলেক্ট করে নেওয়া যেতে পারে। আর আমরা যদি হ্যাঁ ওকে আবার যাই, আচ্ছা যাচ্ছি আমি ওখানেই। আচ্ছা ব্যাক করা, যেমন কিবোর্ড থেকে আনডু রিডো কিভাবে করব। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপেন তাহলে একবার মাত্র ব্যাক যেতে পারবেন কন্ট্রোল জেড, তাহলে একবার মাত্র ব্যাক যেতে পারবেন। আর যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং জেড বাটন চাপেন তাহলে আপনি একবার করে ব্যাক যেতে পারবেন, অর্থাৎ আনডু করতে পারবেন, একবার করে ব্যাক যেতে পারবেন। তাহলে সাধারণত আর যারা আপডেট ভার্সন ব্যবহার করতেছেন 2020 কি 21 ভার্সন, তাদের জন্য শুধুমাত্র কন্ট্রোল জেড। আর আমরা যারা 14 ভার্সন বা 15 ভার্সন ব্যবহার করতেছেন তাদের জন্য হচ্ছে কন্ট্রোল অল্টার জেড চাপলে এভাবে আপনি সর্বোচ্চ 50 বার পর্যন্ত ব্যাক যেতে পারবেন। তো ভিতরে কিছু সেটিং আছে, এটা 1000 পর্যন্ত বাড়ানো যায়। তাহলে কন্ট্রোল অল্টার জেড এটা হচ্ছে শর্টকাট। আর যদি ভিতর থেকে করতে চান, এই যে এডিট থেকে এই যে আনডু রিডো এখানে স্টেপ গুলো দেওয়া আছে, এই যে এখানে আনডু, এখানে একটা একটা করে ক্লিক করতে পারেন। এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার জেড। ভাই যেহেতু বলছিল যে আমরা কিভাবে এখানে এটা কিভাবে করলাম, এই টুলে ক্লিক করলাম। যদি আপনার একটা বর্গ প্রয়োজন হয়, ঠিক ততটুকু জায়গায় আপনি কালার অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাহলে এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল নিলাম, আর শর্টকাট হচ্ছে এটার এম। এখানে ক্লিক করলাম, এখানে মাউসের ড্রাগ করে আপনার যতটুকু প্রয়োজন, যদি এভাবে নেওয়ার প্রয়োজন হয়, নিচ থেকে নেওয়ার প্রয়োজন হয়, যেভাবে যেভাবে আপনার নেওয়ার প্রয়োজন ঠিক সেভাবে নিয়ে এটা মাউসের বাটনটা ছেড়ে দেন। আপনার ব্লু কালার দেওয়ার প্রয়োজন, এখান থেকে নিচে বা উপরে যেখানে ইচ্ছা ব্লু কালার দেন, সমস্যা নেই। ব্লু কালার এখানে নিলাম আমি। এরপরে যেহেতু আমার এটা ফরগ্রাউন্ড কালার, আমরা জানি ফরগ্রাউন্ড কালার দিতে হলে আমাকে অল্টার চেপে ব্যাক স্পেস কিংবা ডিলিট বাটন চাপতে হবে। তাহলে অল্টার চেপে ব্যাক স্পেস চাপলাম, আমার এখানে ফরগ্রাউন্ড কালার চলে আসছে। যতটুকু সিলেক্ট করছি ততটুকুই আমার কালারটা চলে আসছে। দেখেন নিচ থেকে এখানে ঝিরিঝিরি ভাবে একটা লাইন যাচ্ছে, এটাই হচ্ছে সিলেকশন। আমি এখন যদি এই সিলেকশনটা বাতিল করতে চাই, আমি যদি এখানে এখন রেড কালার নেই, এই সিলেকশনের মধ্যেই কিন্তু রেড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, কিন্তু আমি এই সিলেকশনটা রাখতে চাচ্ছি না। তাহলে এই সিলেকশনটা রাখতে না চাইলে আপনার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল বাটন চেপে ধরে ডি, তাহলে ডিসিলেক্ট। আর যদি ভিতর থেকে করতে চাই, যেহেতু এটা সিলেক্টের কাজ, তাহলে এখানে সিলেক্ট, তারপরে হচ্ছে ডিসিলেক্ট, এই যে এখানে এটা হচ্ছে ডিসিলেক্ট। তাহলে ডিসিলেক্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল চেপে ডি বাটন।
সিমিলার আমি যদি এখান থেকে একটা বৃত্ত নেই, এই যতটুকু অংশ আমি বৃত্ত যেভাবে নিতে যাচ্ছেন চ্যাপ্টা বা যা ইচ্ছা আসতেছি, এটা পারফেক্ট ভাবে নেওয়ার অপশন নেই। এটা আসলাম এখানে টেনে। তো এবার বলেন আমি যদি এখানে ব্লু কালার দিতে চাই, আর কি যিনি আমাকে প্রশ্ন করছিলেন, তাহলে আমি এখানে ব্লু কালার কিভাবে দিব? নিচের কালারটা ব্লু। স্যার হ্যাঁ, অল্টার দিয়ে ইয়ে দিলে আপনার হয়ে যাবে, ব্যাক স্পেস দিলে। আর অল্টার রেড বাটন, কন্ট্রোল চেপে, অল্টার চেপে না, কন্ট্রোল চেপে। কেননা আমার ব্লু কালার কন্ট্রোল ব্যাক স্পেস ডিলিট, এটার কারণ হচ্ছে যে আমার এই ব্লু কালারটা নিচের দিকে আছে, এই জন্য হবে কন্ট্রোল। আপনি যদি কালারগুলো চেঞ্জ করতে চান তাহলে এই তীর বাটনে ক্লিক করলে কালারগুলো চেঞ্জ হবে, যে আপ ডাউন, এই তীর বাটনে ক্লিক করলে কালারটা চেঞ্জ হবে। কিংবা এটার শর্টকাট হচ্ছে এক্স। শর্টকাট কিন্তু প্রচুর শর্টকাট দ্রুত কাজ করার জন্য, যেমন অনেক শর্টকাট বললাম, এটাও আপনি এখানে ক্লিক করেও করতে পারবেন, কিংবা কিবোর্ড থেকে এক্স বাটন চেপেও করতে পারবেন। আর যদি এটা আমি ডিসিলেক্ট করতে চাই, এই যে এখানে চারপাশ থেকে ঘুরতেছে, তাহলে কিভাবে ডিসিলেক্ট করব? কন্ট্রোল দিতে হচ্ছে ডিসিলেক্ট, কিংবা উপর থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে এই যে এখানে দেওয়া আছে ডিসিলেক্ট, তাহলে ডিসিলেক্ট হয়ে গেল। এবার আসি আমরা পারফেক্ট ভাবে কিভাবে বৃত্ত তৈরি করা যায়, পারফেক্ট ভাবে। আচ্ছা স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ প্লিজ। যে ওই যে দুইটা অবজেক্ট আছে ওইখানে, মানে দুইটা কালার আছে, তো আমি যে কোনো একটাকে মানে সিলেক্ট করব, এটা সিলেক্টটা হবে কিভাবে? আচ্ছা, যে কোনো একটাকে সিলেক্ট করবেন। থ্যাংক ইউ। আমরা সিলেক্টের বিষয়টা আজকে অতটা যাব না আমরা, কারণ সিলেক্টেড বলতে অনেকগুলো আমাকে বলতে হবে, এই জন্য সিলেক্টেড আই থিঙ্ক এর পরের ক্লাসে ওই বিষয়টা ক্লিয়ার হয়ে যাব আমরা। যদি দেখিয়ে দিতেন আমি প্র্যাকটিসটা করতাম আর কি। আচ্ছা, আমি বুঝতে পারছি অনেকের জন্য চাপ হয়ে যাবে, আমি যেহেতু যারা একেবারেই নতুন আছে, দেখি আমরা কতদূর যাওয়া যেতে পারে। ঠিক আছে স্যার, থ্যাংক ওকে, ইউ। এবার আসি আমরা যেমন এক কালার কোড সেট করা যাবে না? কালার কোড, হ্যাঁ যাবে যাবে, অবশ্যই যাবে। এই যে এখানে ক্লিক করলেন, নিচের দিকে একটা কালার কোড দেওয়া আছে, যেমন আমাদের হচ্ছে সাদা কালারের কালার কোড হচ্ছে 6টা এফ, তাহলে এখানে 6টা এফ দিয়ে দিলাম, আমার সাদা কালার চলে আসলো 6টা এফ। কালো কালারের হচ্ছে কোড হচ্ছে 6টা জিরো, তাহলে 6টা জিরো দিয়ে দিলাম, কালো কালার হয়ে গেল। গ্রে কালারের কোড হচ্ছে 1E1E1E1E, তাহলে এখানে আমার গ্রে কালারের কালার কোড চলে আসলো। আপনি চাইলে এখানে ইচ্ছা মতো কালার কোড সেট করতে পারবেন, এই ঘরের মধ্যে হেক্সামল যে কালার কোডগুলো আছে সেগুলো দিতে পারবেন। এবার আসি যে পারফেক্ট ভাবে একটা বৃত্ত বা পারফেক্ট ভাবে একটা রেক্টেঙ্গুলার বর্গ কিভাবে তৈরি করা যায়। তো এখানে রেক্টেঙ্গুলারে আমি যখন ক্লিক করলাম, এতক্ষণ ধরে কিন্তু আমার এই যে টানা যেভাবে হচ্ছে, আমি যদি এই অবস্থায় কিবোর্ড থেকে শিফট বাটন চাপি, তাহলে দেখেন এটা একটা পারফেক্ট বর্গ তৈরি হচ্ছে। এটা কিন্তু আমি যে টানি তাও কিন্তু বড় হচ্ছে না, একেবারে একটা পারফেক্ট বর্গ তৈরি হচ্ছে। হ্যাঁ বলেন। যে ওই যে কালার কোড কি অন্য কোনো ভাবে নেওয়া যাবে? ওই যে অনেক কালারের যে রকম কোড। হ্যাঁ যাবে, আপনি আপনার যদি কালার কোড জানা থাকে আপনি নিতে পারবেন। আর এই কালার কখন কোন কালার কিভাবে কালার কোড ব্যবহার করব, এই ক্লাসটা সম্ভবত আপনাদের 13 নম্বর ক্লাসে আছে। কোন ওয়েবসাইট থেকে কালার গুলো নিব গ্রাফিক ডিজাইন করলে, 13 নম্বর ক্লাসে এই কালার সম্পর্কে আছে। তাহলে আমি এখান থেকে যদি আমরা শিফট বাটন চাপি, যদি ডিসপ্লেক্ট করলাম, যদি শিফট বাটন চাপি, পুরোটাকে আমি হোয়াইট কালারই করে দিই, যদি আমরা শিফট বাটন চাপি তাহলে এটা পারফেক্ট একটা বর্গ হবে। শিফট বাটন একবার এটা পারফেক্ট বর্গ। আপনি যদি শিফটের সাথে অল্টার বাটন একসাথে চেপে ধরে থাকেন তাহলে এটা দুপাশ থেকে একটু শুধু, আচ্ছা, শিফটের সাথে অল্টার বাটন চেপে ধরেন তাহলে এটা দুপাশ থেকে ছোট বড় হবে, যেমন এপাশে হচ্ছে এপাশে হচ্ছে, দুপাশ থেকে ছোট বড় হবে। যদি শুধুমাত্র আমরা শিফট বাটন চাপি, শুধুমাত্র শিফট বাটন, তাহলে এটা একটা কর্নার থেকে ছোট বড় হবে এবং পারফেক্ট ভাবে বর্গ আকার হবে। 1:1 রেশিও অনুযায়ী অনুপাত হবে বর্গের ক্ষেত্রে, যেমন 1:1, আমার দৈর্ঘ্য যতটুকু প্রস্থ ততটুকু, দুপাশ থেকেই আমার সমান যদি শিফট বাটন চাপি। আর যদি শিফট বাটন ছেড়ে দিব না, এই অবস্থায় অল্টার বাটন চাপি, এটা আপনার দুপাশ থেকে একেবারে মিডিল বরাবর ছোট বড় করতে পারবেন। আপনি উপরে গেলে বা নিচে গেলে এটা ছোট বড় হবে। ঠিক সিমিলার ডিসপ্লে করে আমি বৃত্তর ক্ষেত্রে যাই। আমরা যখন এখান থেকে বৃত্ত নিচ্ছি, এখান থেকে বৃত্ত নিলাম, এই বৃত্তটা বিভিন্ন রকম হচ্ছে। আমার যদি একটা পারফেক্ট বৃত্ত প্রয়োজন হয় তাহলে কিবোর্ড থেকে আপনাকে শিফট বাটন চাপতে হবে, এখান থেকে শিফট বাটন চাপলে এটা আমার একটা পারফেক্ট বৃত্ত তৈরি হবে। এখন আপনি চাইলেও বৃত্তটাকে চ্যাপ্টা লম্বা কোনোটাই করতে পারবেন না। আর যদি অল্টার বাটন চাপি
তাহলে এটা মিডিল থেকে এটা বৃত্তটা ছোট বড় হবে। আর এই অবস্থায় আপনি স্পেস বাটন যদি চাপেন তাহলে এই বৃত্তটাকে মুভ করতে পারবেন, এই কোণে বা এখানে বা যেখানে ইচ্ছা আপনি সেখানেই মুভ করতে পারবেন। আর অল্টার চেপে ব্যাক করলে ঠিক এখানে এই কালারটা চলে আসছে। তো আমরা কি এখন যতটুকু শিখলাম সেটা দিয়ে কি আমরা বাংলাদেশের পতাকা তৈরি করতে পারবো? পারবো স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাও আমরা বৃত্তটা আরেকটু বলি। এখান থেকে আমি যখন বৃত্ত নিচ্ছি সিম্পল ভাবে, আপনি যে এই যে চ্যাপটা হচ্ছে, লম্বা হচ্ছে, বিভিন্ন রকম সাইজ, আমরা কিন্তু একটা পারফেক্ট বৃত্ত আনতে পারতেছি না। যদি আপনি একটা পারফেক্ট বৃত্ত চান তাহলে কিবোর্ড থেকে আপনাকে শিফট বাটন প্রেস করতে হবে। যখনই শিফট বাটন চাপবেন এটা একটা পারফেক্ট বৃত্ত হয়ে যাবে, একেবারেই একটা পারফেক্ট বৃত্ত। আর যদি আপনি মিডিল বরাবর থেকে এই বৃত্তটাকে বড় করতে চান, যেমন এটা একটা কর্নার থেকে বড় হচ্ছে, উপরের এক কোণ থেকে ছোট বড় হচ্ছে, আমি যদি অল্টার চাপি তাহলে ঠিক যেখানে শুরু করছিলাম সেটার মিডিল বরাবর এই বৃত্তটা এখন ছোট বড় হচ্ছে, এতটুকুই। আর এখান থেকে যদি আপনি এখন স্পেস বাটন চাপেন, আর যারা আগের ভার্সন ব্যবহার করতেছেন অ্যাডোবি ফটোশপ CS6 বা 0 ভার্সন 70 80 ব্যবহার করতেন, তাদের কিন্তু এটা হবে না। এই যে মুভ করতেছে, এটা 14 ভার্সনে প্রায় সবগুলোই আছে আপডেট ভার্সনের। এটা স্পেস চাপলেই আপনি মুভ করে যে পাশে ইচ্ছা সে পাশে নিয়ে যেতে পারবেন, এবং যেটা ইচ্ছা সেই কালারটা আপনি এখন এখান থেকে যে কালার ইচ্ছা সেই কালারটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো বাংলাদেশের পতাকা আমরা পারবো, তাও আমি একটু হেল্প করি। আমরা জানি বাংলাদেশের পতাকার রেশিও কত, অনুপাত কত? 10:6 10:6 বা 10:10:6 বাংলাদেশের পতাকার অনুপাত। তাহলে সেই হিসেবে আমরা পেজ নেওয়ার জন্য চলে যাই, ফাইল, নিউ, পিক্সেলেই করি। তাহলে এখানে কত দিব? 10, এখানে হচ্ছে 6। আমার পিসির জন্য করতে আছে সেহেতু রেজুলেশন দিলাম 72, পিসির জন্যই করি সেহেতু RGB মোড। এবার যদি ওকে করি তাহলে পেজ তো অনেক ছোট হয়ে গেছে। এটা কেন এত ছোট হয়েছে? এটা কি জুম কম আছে এমন কিছু? কেন এত ছোট হয়েছে মনে হচ্ছে আপনাদের? এখন এটা 3200% জুম হয়ে গেছে। আর ফটোশপে মনে রাখবেন সর্বোচ্চ 3200% পর্যন্ত জুম করা যায়। আমরা তো 10:6 এ নিলাম, কিন্তু কেন এত ছোট হয়েছে? আচ্ছা, কিন্তু আমি যদি আমার পিসিতে কাজ করতে চাই আসলে আমরা ইঞ্চিতেও নিতে পারবো এবং পিক্সেলেও করতে পারবো, কিন্তু এত ছোট হওয়ার কারণটা কি? আমরা এটাতে আসি। যেমন গত ক্লাসে আমরা পিক্সেল সম্পর্কে আলোচনা করছিলাম, পিক্সেল কাকে বলে। যেমনটা পিসিতে বা মোবাইলে আপনি যখন খুব কাছ থেকে জুম করে দেখি ছোট্ট 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 আকারে ঘর দেখতে পাই, এই এক একটা ঘরকে বলা হয় পিক্সেল। আমরা কিন্তু পিক্সেল মাত্র 10টা পিক্সেল নিছি ওয়াইড বরাবর, আর হচ্ছে হাইট বরাবর মাত্র 6টা পিক্সেল নিছি। এই জন্য এটা কম, আমাদের সেহেতু পিক্সেলটা বেশি করে নিতে হবে। এবার যদি আমরা ফাইল, নিউ, 10 এর জায়গায় দিই 1000 আর এখানে যদি দিই 600, তাহলে তো আপনার সিম্পল অনুপাত কিন্তু আমার একই থাকতেছে। আর আমরা পিক্সেল নিচ্ছি এখানে 1000, এখানে নিচ্ছি 600। এবার যদি আমরা করি, এবার দেখেন পেজ কিন্তু আমার বড় হয়ে গেছে, 100% জুমে দেখেন অনেক বড় পেজ। আর এটা আমার 100% জুমে, এটার ক্ষেত্রে যদি আসি 100% জুম হচ্ছে অনেক ছোট। এই যে 100% জুম দেখা যাচ্ছে না, যদি আমি 100% জুম হচ্ছে এটা, আর এটা হচ্ছে 100% জুম, কারণ ওটাতে আমরা অনেক কম পিক্সেল নিছিলাম, এই জন্য এমনটা আসছে। সিম্পল ভাবে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালার অনুমান করে নিয়ে নিচ্ছি। এখান থেকে গ্রিন কালার নিয়ে কন্ট্রোল চেপে ব্যাক স্পেস, আর এখানে একটা রেড কালার নেই, তারপর হচ্ছে এই টুল, বৃত্ত টুল নিলাম, শিফট চেপে এটা একটা পারফেক্ট বৃত্ত তৈরি করলাম। অনুমান করে এটা মিডিলে দিচ্ছি। এটা পারফেক্ট মিডিলও করা যাবে, যদিও বাংলাদেশের পতাকার ক্ষেত্রে পারফেক্ট মিডিল থাকে না, একটু সাইডে থাকে। অনুমান করে আমি নিয়ে নিচ্ছি, এটা পারফেক্ট যেভাবে করতে চান সেভাবেই করা যাবে। এটা এরপরে অল্টার চেপে ব্যাক স্পেস, তাহলে আমরা খুব সহজে একটা বাংলাদেশের পতাকা তৈরি করে ফেলতে পারছি। আর আমরা যদি এখানকার ক্লাসের ওভারভিউ দেখি, ডে 1 এর আমাদের প্রত্যেকটাই শেখা হয়ে গেছে। যেমন ফটোশপের ইন্টারফেস সম্পর্কে জানি, স্ক্রিন মোড সম্পর্কে, জুম ইন জুম আউট করা, ডকুমেন্ট সেটআপ, ডকুমেন্ট প্যান, কালার অ্যাপ্লাই, সিলেকশনের বেসিক। এটা ছিল টোটাল ধরতে গেলে
4 ঘন্টা 2 দিনের ক্লাস, কিন্তু আমরা স্বল্প সময়ে এটা করে ফেলছি। এখন আপনাদের জন্য হচ্ছে প্রশ্ন, বা আজকে আমরা যে যে বিষয়গুলো দেখলাম সেখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা। যে যে আচ্ছা কয়েক স্যার, হ্যাঁ বলেন। আমি একটা জিনিস কাজ করলাম একটা পেজে। হুম। জি জি, একটা পেজে কাজ করলাম, তো আমার এখন সবকিছু আমি মুছে ফেলতে চাই, মানে নিউ পেজ জিনিসটা ব্ল্যাঙ্ক করে দিতে চাই। ব্ল্যাঙ্ক করতে হলে মানে কোন কিবোর্ডে কোন শর্টকাটটা আছে, আচ্ছা মানে আমার কাজটা হয় নাই। আচ্ছা, ব্ল্যাঙ্ক করতে ব্ল্যাঙ্ক চাইলে করে ঠিক দিতে আছে, চাচ্ছি। আপাতত যদি আপনি আবার হোয়াইট কালার করতে চান, আপাতত অনেক ভাবে করা যায়। আপাতত আপনি কিবোর্ড থেকে ডি বাটন প্রেস করে এটা ডিফল্ট কালার নিয়ে আসেন, নিচে হোয়াইট কালার, কন্ট্রোল চেপে ব্যাক স্পেস, তাহলে হোয়াইট কালার হয়ে গেল আপাতত। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, তাহলে আপনাদের এখন যেটা হোমওয়ার্ক থাকছে খুবই সিম্পল, আস্তে আস্তে হোমওয়ার্কের চাপ অনেক বাড়বে, শুরুর দিকে তো এত হোমওয়ার্কের চাপ দেওয়া যাবে না। এখন আপনাদের যেটা হোমওয়ার্ক থাকতেছে, প্রত্যেকেরই বাংলাদেশের পতাকাটা করে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, তবে সেটা স্ক্রিনশট আকারে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যাই, স্ক্রিনশট আকারে পোস্ট করবেন পুরো ওভারঅল পেজের। কিভাবে স্ক্রিনশট নিব, আমরা কিভাবে স্ক্রিনশট নিব পিসিতে অনেকে জানি, আর যারা যারা জানি না তাদের জন্য বলতে কিভাবে স্ক্রিনশট নিব। তাহলে এখান থেকে আপনি স্নিপিং টুল এস চাপলে চলে আসে, এই যে লেখা আছে স্নিপিং টুল সার্চের ক্ষেত্রে, আর যদি এখানে সার্চে আপনি না পান তাহলে এখান থেকে স্টার্ট থেকে নিচ থেকে উইন্ডোজ অ্যাক্সেসরিজ, যেখান থেকে লেখা আছে উইন্ডোজ অ্যাক্সেসরিজ, এই যে এখান থেকে স্নিপিং টুল, এটা ক্লিক করলে একটা মেনু আসতেছে। আর এটা আপনি এত জুম আউট করে দেওয়ার দরকার নেই, আপনি এটা জুম ইন করে এইভাবে দিবেন, যতটা আছে এখান থেকে এটা যতটা জুম ইন করা যায় ততটা জুম ইন করে, এই টুলটা আসার পর এখান থেকে হচ্ছে নিউ, নেওয়ার পরে এই কোণ থেকে এই কর্নার আপনি ওভারঅল আপনার পেজের স্ক্রিনশট নেবেন। ওভারঅল আমি আপনার পুরো পিসির লেয়ার সাজানো বা এটা কিভাবে আছে পুরোটাই দেখতে যাচ্ছি। তাহলে এটা আমি স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে ফাইল থেকে এখান থেকেও করা যেতে পারে, আর এই আইকনটা হচ্ছে সেভের আইকন, এখানে সেভ, আমি ডেস্কটপে সেভ করতেছি আপাতত, উপর থেকে ডেস্কটপ এবং এটা সেভ, আর এটা এখন ক্রস। আমি যদি আসি ডেস্কটপে আমার একটা ইমেজ চলে আসছে, এই যে এটা আপনি ফেসবুকে এই ইমেজটা পোস্ট করবেন, আপনি স্ক্রিনশট নিয়ে পোস্ট করবেন। আপনি কিভাবে এটা করলেন আমি সেভ করে জেপিজি বলতেছি না, এটা স্ক্রিনশট আকারে পোস্ট হবে। আমরা কি স্ক্রিনশট সব জি ওকে ঠিক আছে, আবার স্ক্রিনশটটাতে আসতেছে। স্ক্রিনশট অনেক ভাবে নেওয়া যায়। স্যার আমার একটা শর্টকাট জানা আছে। হ্যাঁ, আমিও শর্টকাট অনেকগুলো আমার একটা জানি। শর্টকাট, হ্যাঁ বলেন, আপনি বলেন ঠিক প্লিজ। মানে ওইটা হ্যাঁ বলেন। এটা হলো উইন্ডোজের কিবোর্ডে শিফট ধরে এস দিলে মানে সিলেক্টের অপশন আসবে, সেভ সব অপশন চলে আসবে, মানে ইয়ে করার পরে কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন, তারপরে উইন্ডোজের আইকনে ক্লিক করে হ্যাঁ শিফট এস, শিফট এস, হ্যাঁ উইন্ডোজ শিফট এস, হ্যাঁ ওকে ঠিক আছে। হ্যাঁ ভাই যেটা বললো, হ্যাঁ এটা দেখি এটা সেভ হবে কোথায়। আরো সহজ শর্টকাট আছে। আচ্ছা হ্যাঁ, অনেকগুলো শর্টকাট আছে, যেমন আমারটার ক্ষেত্রে আমি যদি কন্ট্রোল অল্টার এক্স চাপি তাহলে আমার স্ক্রিনশট আসবে, এবং এখানে আমি সরাসরি মডিফাই করতে পারবো। যেমন এই যে মিউট করে নেন, যেমন সাইদ ভাইকে মার্ক করতে চাচ্ছি, আমি মার্ক করতে চাচ্ছি, কাউকে যদি আমি চিপ প্লিজ মিউট করে নেন, এতক্ষণ ধরে যেমন নয়েজ ছিল না আমাদের। আচ্ছা প্লিজ মিউট করেন। আমার যেটা আছে কন্ট্রোল অল্টার এক্স চাপলে অনেকগুলো শর্টকাট আছে। তো আমি যেটা বললাম এটাই আপাতত দেখি, এটা হচ্ছে উইন্ডোজ এর ডিফল্ট। যারা ভাই যেটা বললো ওটা উইন্ডোজ 7 হয়তো আপনি নাও পেতে পারেন, আর আমি যেটা বলতেছি উইন্ডোজ 7 8 কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন আছে ডিলেটের বাম পাশে, হ্যাঁ প্রিন্ট স্ক্রিন চাপলেও কন্ট্রোল প্রিন্ট। হ্যাঁ কন্ট্রোল প্রিন্ট স্ক্রিন এটাও হয়, কিন্তু এখানে পুরো পেজ বা যতটুকু নিব সেক্ষেত্রে এটা ততটা আসে না। আর আমি যেটা বলছি যারা উইন্ডোজ 7 চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ভাই যেটা ওই রবিন ভাই যে শর্টকাটটা বললো নাও কাজ করতে পারে, আমার জানা মতো এটা উইন্ডোজ 10 এ আপডেট নিয়ে আসা হয়েছে। এক্ষেত্রে যারা উইন্ডোজ 7 ব্যবহার করতেছেন বা 10 ব্যবহার করতেছেন আমি যেটা বলতেছি সবগুলোর ক্ষেত্রেই পাবেন, উইন্ডোজ 10 এর ক্ষেত্রেও এখান থেকে অ্যাক্সেসরিজে পেয়ে যাবেন। আর তাহলে আমারটাই আপাতত করি, আর এটা ছাড়াও উইন্ডোজ লাইট শর্ট সহ অনেক সফটওয়্যার আছে। তাহলে উইন্ডোজ অ্যাক্সেসরিজে আসলাম, এখান থেকে স্নিপিং টুল,
তারপরে হচ্ছে নিউ নিউ যেটা আপনি করতে চাচ্ছেন, তাহলে এখানে নিউ এ ক্লিক করলাম, যতটুকু আপনি নিতে চাচ্ছেন ততটুকু। এটা আমার পেজটা একটু হোয়াইট কালার চলে আসছে, যতটুকু উপর থেকে পুরোটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে এই যে সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করে যেখানে আপনি সেভ করতে যাচ্ছেন বা আপনি যে নাম দিতে যাচ্ছেন, আমি যদি ফ্ল্যাগ অ্যাপ দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে অ্যাপ দিলাম, এটা হচ্ছে সেভ। আমি ডেস্কটপে রাখছি, এটা আমার ডেস্কটপে এটা সেভ হয়ে গেছে যে অ্যাপ দিয়ে। এটাই আপনারা পোস্ট করবেন। আর আপাতত আমাদের যে হোমওয়ার্ক গুলো থাকবে লাস্ট প্রথম কয়েকটা ক্লাসে, আমরা যতক্ষণ পর্যন্ত সেভে না যাচ্ছি আর সেভের বিষয়ে খুব দ্রুত চলে আসবো, ততক্ষণ পর্যন্ত স্ক্রিনশট আকারে আমরা হোমওয়ার্ক গুলো জমা নেব। আমি আরো কিছু বিষয় আগাইতাম, আজকের ক্লাসে আরো কিছু বিষয় আগাইতাম, কিন্তু এখানকার যেমন লেয়ারের বিষয়টা অনেক সময় ধরে, তুলনামূলক অনেক সময় ধরে বলতে হবে, যার কারণে জাস্ট পরের ক্লাসটা পর্যন্ত একটু হয়তো আমার ধরতে গেলে আমার জন্য একটু প্রবলেম হচ্ছে। আসলে গ্রামে একেবারে ইলেকট্রিসিটি থাকে না, ল্যাপটপটা চার্জ দিয়ে রাখি, যতদূর চালানো যাচ্ছে এতটুকুই। আর ঢাকা গেলে এই প্রবলেমটা থাকবে না, বা ইন্টারনেটেরও এই কোনো প্রবলেমই থাকবে না। এবার আমি আপনাদের কি যতটুকু শিখলাম সেটা থেকে কি প্রশ্ন করব? জি ভাইয়া। গ্রামের বাড়িটা কোথায় আপনার? এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলা। আচ্ছা, আমরা যেগুলা শিখলাম এটা থেকে কি আমি প্রশ্ন করব? হ্যাঁ বলেন। যে আমি কালকে রেজিস্ট্রেশন করছি, নামটা লেখা হয়নি। আচ্ছা, ওই যে এক্সেল শিটটাতে আপনি লিখে ফেলবেন, ওটা এখনো অ্যাক্সেস দেয়া আছে। নামটা বন্ধের ভাইয়া রেজিস্ট্রেশন নিয়ে একটু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, অনলি 1 মিনিট, আমি ক্লাসের টপিকটা শেষ করে দিই, তারপর রেজিস্ট্রেশন আমরা চলে যাচ্ছি। অবশ্যই। আচ্ছা, তাহলে ক্লাসের টপিক, আচ্ছা আমি আজকে সরাসরি, আচ্ছা ভাই কোর্স আউটলাইন পাবো কোথায়? এই কোর্স আউটলাইনটা এলইডিপির ওয়েবসাইটেই পেয়ে যাবেন। এলইডিপি লিখে সার্চ করলে এলইডিপি যেটা ওয়েবসাইট, এখান থেকে 2 নম্বরে দেখেন কোর্স আউটলাইন কোনখানে লেখা আছে, এই যে কোর্স মডিউল 2020, এখান থেকে আপনি গ্রাফিক্সের কোর্স আউটলাইনটা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে, তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকতেছে ওটাই, হোমওয়ার্কটা পেজ আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়ার দরকার নেই, হোমওয়ার্কটা হবে আমাদের ফেসবুক গ্রুপে। আর অবশ্যই একে অপরের পেজে লাইক কমেন্ট করার চেষ্টা করব আমরা, তাহলে একে অপরের উৎসাহিত বা এদিক থেকে এটা হবে। আর ঠিক আছে, আমি এই দিক থেকে আমাদের কোনো প্রশ্নই করলাম না, সহজ টপিক, ইনশাআল্লাহ সবাই পারবেন। শর্টকাট গুলো যেগুলো যেগুলো বললাম সবগুলাই সাথে সাথে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবেন। আস্তে আস্তে কিন্তু আমরা অনেক অনেক কঠিন টপিকে আস্তে আস্তে যাব। আচ্ছা, আমি আপনাদের এক্সেল শিটটা আগে শেয়ার করে দিই, যদি ল্যাপটপ কোনো ক্রমে বন্ধ হয়ে যায় বা এদিক থেকে, যেন মোবাইল থেকে আমি অ্যাটেন্ড হয়ে ক্লাসটা নিতে পারি। এক্সেল শিটটা শেয়ার করে দিচ্ছি।